আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৭০। লেখনীতে জান্নাত নুসরাত। আহান শ্বশুরবাড়িতে এসে ফেঁসে গিয়েছে। তাদের দাদা বাড়ি না কোথায় ধরে নিয়ে এসেছে তাকে। চারিদিকে শুধু ছনের ঘর। ঘর দিয়ে তার সমস্যা নেই, কারণ যে কোনো জায়গায় থাকার মতো মন মানসিকতা আছে, কিন্তু এইখানে থাকার বিন্দু মাত্র মন মানসিকতা তার ভেতরে নেই। অপরিষ্কারের ওপর যেটা থাকে এরা তাও ছাড়িয়ে গিয়েছে। শহরে আমিরার বাবা থাকার জন্য আমিরারা সেখানে বড় হয়েছে। তাদের দাদাবাড়ির লোক প্রত্নতন্ত্র অঞ্চলে থাকে। বয়স্ক নাকি নাচ জামাই দেখার খায়েশ করেছে, তাই তাকে ধরে নিয়ে এসেছে আহসান আর হাসান। প্রথম দিকে এটা ভাবলেও এই ২৪ ঘন্টায় সে টের পেয়েছে আসলে সেই জন্য আনেনি তাকে, তরপানোর জন্য এনেছে তাকে। দুই শালা বোনকে ফুসলিয়ে ফাসলিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেয়ে নিজেই তো তার সাথে গিয়েছিল, আহানের তো কোনো দোষ ছিল না, সে তো তুলে নিয়ে যায়নি। একই তো জঘন্য জায়গা, ওয়াশরুমও বাহিরে, তার মধ্যে আবার শ্যাওলা পড়া। আজকাল কাদের বাথরুম বাহিরে থাকে, গোসল করার কোনো প্রাইভেসি নেই, পুকুরে গোসল করতে হয়। ছেলেরা আগে পানিতে নামবে, তারপরে মেয়েরা। সাঁতার জানে না সে, পানিতে নামবে কিভাবে? আশ্চর্য। এই জন্য রাতে গোসল করছে। দিনের বেলায় এবাড়ি ও বাড়ির নানি দাদি সম্পর্কে হন, তারা এসে ধারে বসে থাকেন। মহিলাদের মুখে কোনো লাগাম নেই, উল্টাপাল্টা নোংরা বিশ্রী কথা বলতেই থাকে। সে বেটা মানুষ হয়ে লজ্জা পায় এইসব শুনে। তিক্ত বিরক্ত হয়ে উঠেছে সবার উপর। প্রকাশ না করতে চাইলেও এবার প্রকাশ করতে ইচ্ছে হচ্ছে। এখানে আসার পরই তাকে যেই রুমটা দেওয়া হয়েছে, ওই রুমের বাহির থেকে গরুর গোবরের গন্ধ আসছে। এরা গরু, ছাগল, হাঁস, মুরগি সব একসাথে পালন করে। মুরগি তার বিষ্ঠা, হাঁস তার বিষ্ঠা, সারার কাজ এসে সারা বারান্দায় পড়ে। কয়েকটা তো রুমেও চলে আসে। এখানে কোনো পরিবেশ নেই, মানুষ যে থাকে তার কোনো অস্তিত্ব নেই। ঘরে জামাই আসছে, আপ্যায়ন করবে তা না, মুরগির পিছু পিছু মহিলারা ছুটছে। শাড়ি এমনভাবে পরছে শরীর দেখা যাচ্ছে বেশিরভাগ। একটু শালীনতা বজায় রেখে কাপড় পরা যায় না? চোখে এসব দেখতে না পেরে রুমের দরজা আটকে বসেছিল সে। আমিরা এখানে আসার পর থেকেই নড়ে নড়ে ঘুরতে থাকে। মামাতো বোনদের সাথে হি হি করে ঢেই ঢেই করে চলছে। পাশের রুম থেকে তার শব্দ আসছে। খাবারটাও ঠিকমতো খেতে পারেনি সে। দুপুরে খাবার খেতে বসলো তখন নখরত এসেছে ভেতর থেকে। আল্লাহর দানার প্রতি এমন মনোভাব আনা ঠিক না, তবু অবচেতন মন এইসব ভাবনা আনছে। যেই হাত দিয়ে মুরগির বিষ্ঠা খ্যাপ খুব পরিষ্কার করে, আমিরার মামুনিরা ওই হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছে তাকে। এটা ভাবতেই পেটের ভেতর গুলিয়ে উঠল। সেই সময় গরুর গোবরের গন্ধ নাকে এসে লাগলো। গরুর গোয়াল মানুষ বানায় বাড়ির পেছনে, এরা বানিয়েছে সামনে, তাও আবার মুখের সামনে। আহান একবার মুখ ঘোরালো। সবাই খাচ্ছে স্বাদ করে, একমাত্র সেই পারছে না। আহসান, হাসান, তাদের নানা, মামা, বাচ্চা কাচ্চা মাটিতে মাদুর পেতে বসে গান্ডে পিণ্ডে গেলছে। একটু ঘৃণা লাগছে না এদের? আহান উঠে যেতে চাইলো খাবার রেখে, শরীর খারাপ বলে, কিন্তু তাকে জোর করে খাওয়ানো হলো। সারাদিনের ক্লান্তিতে শেষ হয়ে যাচ্ছিল সে, তাই বিছানায় গা এলিয়ে দিল। গা এলাতেই দেখে রুমের ভেতর সিলিং ফ্যান নেই। দুপুরেই তো ছিল। উঠে বসতে আমিরার সাথে চোখাচোখি হলো। দূরে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। যখন কিছু বলতে যাবে তার আগেই বুঝে গেল মেয়েটা। দ্রুত জানালা খুলে দিল, বলল, আপনি প্লিজ চেঁচাবেন না, বুঝতেই তো পারছেন। আহান আমিরার মুখের দিকে তিক্ত চোখে তাকিয়ে থাকলো। সারাদিনের ক্লান্তি বিরক্তি ক্ষোভে পরিণত হলো। খ্যাক করে উঠে বলল, কি বুঝবো? হ্যাঁ, এসেছি থেকে অশান্তিতে আছি। আমার বাড়িতে কেউ তোমাকে এইভাবে অশান্তি দিয়েছে? মানুষ সামান্যতম পরিষ্কার হয়, তোমার নানা বাড়ির লোক এত নোংরা কেন, এত খচ্চর কেন? খাবার খায় কিভাবে? আগে এইটা বলো। এরা যে গরু পালে এইসব আমাকে বললে না কেন? তুমি কি প্ল্যান করে নিয়ে এসেছো আমাকে শাস্তি দেওয়ার জন্য? আশ্চর্য, চেঁচাচ্ছেন কেন? দয়া করে গলার আওয়াজ নিচে নামান, সবাই শুনতে পাবে। আহান খেকিয়ে ওঠার আগেই আমিরা দৌড়ে এসে তার কাছে হাত পাখা দিয়ে বাতাস করতে শুরু করলো। দয়া করে চেঁচাবেন না, বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু একটু বুঝুন, আমার মাথা থেকে বের হয়ে গিয়েছিল বলতে ওরা গরু পালে। আহান এমনভাবে তাকালো যেন চিবিয়ে খেয়ে ফেলবে তাকে। কাচুমাচু করে উঠল মেয়েটা। হাত পাখা দিয়ে মাথার কাছে বাতাস দিতে দিতে জিজ্ঞেস করলো, এইভাবে তাকাচ্ছেন কেন? আমি কি করেছি? আহান দাঁতের দাঁত পিষে বলল, তুমি কিচ্ছু করনি, আমি করেছি। চেঁচাচ্ছেন কেন? বললাম তো আমি, মাথা থেকে বের হয়ে গিয়েছিল। কথাটা শেষ করে মুখ গোজ করলো সে। আহান আঙুল তুলে শাসালো, মাথা থেকে বের হবে কেন এসব? ভাই বোনদের সাথে তো হি হি হা হা করতে মাথা থেকে বের হয় না। খিলখিলিয়ে হাসতে ভুলে যাও না, তাহলে এটা ভুললে কেন?
আমিরার চেহারা আরেকটু ঝুঁকে গেল, কালো ছায়া নামলো। আহান নিষেধ করলো, একদম মুখ গোজ করবে না, স্ট্রেট দাঁড়িয়ে থাকবে। আমিরা সোজা হয়ে গেল, মিনমিন করে বলে উঠল, একটু ঠান্ডা পানি মাথায় দিয়ে দেব? তোমার কি মনে হয় আমার মাথা গরম, পানি দিলে ঠান্ডা হয়ে যাবে? আমিরা দুই পাশে মাথা নাড়ল, মুখ দিয়ে উচ্চারণ করলো, একদম না, একদম না। আপনার মাথা গরম সেটা আমি কখন বললাম? তাহলে বললে না কেন? আমিরার মুখ দেখার মতো চোয়াল ঝুলে পড়লো, ঠোঁট দিয়ে শব্দ বের হলো না। এটা কে রে বাবা? মাথায় পানি দেওয়ার কথা বললে মাথা গরম বলে না বলে, আবার বলে গরম নাক, তা বলি কেন? আশ্চর্য, আমিরা যাবে কোথায়? আহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো সে। ধমকও খেলো, এইভাবে তাকিয়ে আছে কেন? যাও পানি নিয়ে আসো। আমিরা তড়িঘড়ি করে নামতে গিয়ে দুবার উষ্টা খেলো, তবুও ছুটলো। পেছন থেকে খেখানো স্বর ভেসে আসলো, ছুটছো কেন? পাগল কুত্তা তাড়া করেছে তোমাকে? আমি তোমাকে ছুটতে বলেছি যে এইভাবে দৌড়াচ্ছ? আমিরা শুনলো না তবুও। পাগল কুত্তা তাড়া না করলেও স্বয়ং একটা পাগলা কুত্তাকে বিয়ে করে নিয়েছে সে, এখন তো ছুটতেই হবে। বালতিতে করে পানি নিয়ে আসলো কয়েক মিনিটের ভেতর। এমন মেন্টাল পিস কোথা থেকে তার ভাগ্যে এসে পড়লো সে ভেবে পেল না। চুপচাপ পানির বালতির দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি বলেছিলাম পানি আনতে? আমিরা হতবিহ্বল চোখে তাকিয়ে থাকলো, বলল, এই না বললো পানি আনতে? তার গোল গোল চাহনির ভেতরে আহান উঠে দাঁড়ালো, বলল, পুকুরে চলো। কথা শেষ হওয়ার আগেই ছুটলে তো এইসবই হবে বেয়াদব। আমার কথা শেষ হওয়ার পর যাওয়া উচিত ছিল তো। কথা শেষ করে পায়ে জুতো পরলো। আমিরার হাতটা সংকোচবিহীন নিজের আঙুলের ভাঁজে পুরে নিল, হাঁটা ধরলো পুকুরে। আমিরা শুধালো, পানিগুলো কি করব? আমার মাথায় ঢালো, স্টুপিড। মুখ গোজ করার সুযোগ পেল না। তাকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাঁটা ধরল সে। আবার জিজ্ঞেস করলো, এখন পুকুরে কি করবেন? মানুষ পুকুরে কি করে? গোসল করে। জানো যখন জিজ্ঞেস করছো কেন? আমি ভেবেছি। আহান কেটে দিল কথা, বলল, তুমি ভেবেছ আমি পানিতে নেমে হাডুডু খেলবো? এটা কখন বললাম? আহান মাথা ঘুরিয়ে তাকালো আমিরার দিকে, বলল, বলনি? কোনো কথা বললো না মেয়েটা। এই মেন্টাল পিসের সাথে কথা বলে লাভ নেই। ইচ্ছে করলো পেছন বরাবর এক লাথি বসাতে। কি বেয়াদব, বদমাইশ। তার সাথে দুনিয়ার বদমাইশি করে, আর বোনদের দেখলে আপু আপু বলে মুখে ফেনা তুলবে। খবিশের খবিশ। আমিরা ভেবে পায় না তার এত ভালো শ্বশুর শাশুড়ি, এত ভালো ননদ দেবর ভাসুরদের কিভাবে এমন একটা খারাপের ঘরে খারাপ হলো। কথা শুনলেই ইচ্ছে করে লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে, শুধু সাহসের অভাবে পারে না। কিন্তু মনে মনে পশ্চাৎ দেশে যে কত লাথি ঘুষি মারে তা হিসাব করে পারবে না আহান। একটা কথা মাথায় আসতেই আমিরার ঠোঁটে হাসি ফুটলো। চোখের সামনে টেলিকাস্ট হলো বহুদিনের পুরানো দৃশ্য। আহান ঘুমিয়েছিল তার পাশেই। সারাদিন ধমকাধমকি করে তার নাক ডাকিয়ে ঘুমিয়েছিল। আমিরার সুখ কেড়ে নিয়ে নিজের শান্তিতে ঘুমাবে, এটা সে মেনে নেবে এত সহজেই? মানবে না। তাই উঠে বসে হাত নাড়ালো চোখের সামনে। যখন বুঝলো গভীর ঘুমে, কষে গালে জোরে একটা থাপ্পড় বসালো। এতদিনের সকল ক্ষোভ উগড়ে দিল এক থাপ্পড়ে। আহান ধরফর করে উঠে তার দিকে তাকালো আহাম্মুকের মতো। তাকে দেখতে কপাল কুঁচকে গেল নিমেষে, যেন জন্মের শত্রুতা আমিরার সাথে। খ্যাক করে উঠে বলল, কি হয়েছে? এমন বসে আছো কেন মৃত মানুষের মতো? এটা কোনো কথা হলো? তবুও ভদ্রমে আমিরা চুপচাপ সয়ে নিল, কারণ মাত্র একটা চর মেরেছে এবং সেই চরের দাগটাও বসে গিয়েছে গালে। আহান গালে হাত দিয়ে বিড়বিড় করে উঠল, জ্বালা করছে কেন? আমিরার দিকে তাকিয়ে সে আমতামতা করে বলে উঠল, মশা কামড়েছে। আহানের ওই সময়কার মুখটা মনে হতে আবারও অট্ট হাসিতে হেসে উঠল সে। ভুলে গেল সামনেই দাঁড়ানো আহান। হাসতে হাসতে গায়ে ঢলে পড়ল। আবারও দু একটা গায়ে ধাক্কাও দিয়ে বসলো। যখন হুঁশ ফিরল, কটমট করে আহানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখলো। তড়িঘড়ি করে সরে যেতে নিয়ে আবার উষ্ঠা খেলো। আহান সেদিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, হে হে করা শেষ? উপর নিচ মাথা দোলালো ভদ্র মেয়েটি, মাথা ঝুঁকিয়ে ফেললো, থুতনি ঠেকলো গলার কাছে। আহানের তিরিক খিস্বর, সব পাগল ছাগল কেন আমার ভাগ্যেই খোদা? কারণ আপনি বড় পাগল। মিনমিন গলায় বলল কথা। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আহান জিজ্ঞেস করলো, মিনমিন করে কি বলছো? আমিরা দুই পাশে মাথা দোলালো, বলল, কিছুই বলিনি। আহান বলল, কম কথা বলাই ভালো, কম কথা বলবে। বাধ্য স্ত্রীর মতো মাথা দোলালো সে। ভেতরে ভেতরে ফেটে পড়লো এক আকাশ সম ক্ষোভে। কিরমিরিয়ে বলে উঠল, কম কথা তোর পেছন দিয়ে ভরে দেবো শালার পো শালা।
মুখ ভেঙচি কাটতেই আহান জিজ্ঞেস করলো, এই ভেঙচি কাটছো কেন? মনে মনে গালি দিচ্ছ? আমিরা দুই পাশে মাথা দুলিয়ে বলল, একটাও গালি দেয়নি। চোখানয়ন ফিরিয়ে নিয়ে পানির দিকে অগ্রসর হলো আহান। বলল, খেয়াল রেখো, দেখিও তোমার নানিরা আবার না এসে যায়। খেয়াল রাখবে জানালো আমিরা। আহান ঘাটে নেমে কিছুক্ষণ পর পা ভিজিয়ে বসলো। একটা ঘটনা মনে করানোর জাইন ভাইদের নানা বাড়িতে পানিতে যখন সবাই ধপাস ধপাস করে পড়েছিল, তখন কি ভয় না লাগছিল। এখন মনে হলে হাসি পায়। তাদের সবার মধ্যে বিচ্ছু ছিল নুসরাত, কিন্তু 5 বছরে তা কমে গিয়েছে। সময়ের আবর্তনে কত কি কমে যায়, মানুষ বদলে যায়, ভালোবাসার রং বদলায়। তাদের সব ভাই বোনের ভালোবাসা কি বদলেছে? দিন দিন তা তীব্র হচ্ছে একে অন্যের প্রতি। আহান পানিতে নামতে আমিরা একসাথে অনেকগুলো ভেঙচি কাটলো। ডুব দিয়েছে দেখে চেঁচিয়ে উঠল। নিজে হে হে করলে সমস্যা নেই, আমি করলেই সমস্যা। রাজাকারের নাতি, শালার পর শালা। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনের পশ্চাৎ এসে একটা লাথি দিয়ে ফেলে দিত। আমি আমি বলে তোকে এখনো সহ্য করছি। আরেকদিন যদি তোকে পণ্ডিতি করতে দেখি, লাথি দিয়ে পানিতে ফেলে দেব। বুইরা দামরা সাঁতার জানে না, আবার স্টাইল কত। আমিরার কথা শেষ করে সামান্য ভাবলো কিভাবে লাথি দিয়ে আহানকে ফেলবে পানিতে। ভাবতে হাসি ফুটলো ঠোঁটেই। দীর্ঘ হাসি শেষ করে শ্বাস ফেলতে পারলো না। আহান মাথা তুলে তাকালো, নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমিরা গুটিয়ে গেল। ঢোক গিলে কিছু জিজ্ঞেস করতে যাবে, বাতাসে হিম শীতল গলার স্বর বাড়ি খেলো। সব শুনেছি। আমি শালার পর শালা? আমার বাপ তোর শালা হয়? আমি বুইরা দামরা? প্রশ্নের বর্ণে জর্জরিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো সে। কথা বলার যথেষ্ট শব্দের অভাব বোধ করলো মেয়েটা। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থেকে ঢোক গিলল। আহান যে শুনে ফেলবে তা তার মাথায় একটুও ছিল না। কি বলবে বুঝতে পেল না। চোখের পাতা ফেলে নিচের দিকে থাকা দৃষ্টি সংযোগ ভঙ্গ করতে চাইল, সম্ভব হলো না। চেয়ে রয়েছে এখনো একই দৃষ্টিতে। ওই নজরে কি ছিল আমিরা জানে না। সে নড়তে পারল না নিজ জায়গা থেকে। পালাতে চাইল স্থান ছেড়ে, তবুও শটান দাঁড়িয়ে রইল। ট্যাপ ট্যাপ করে চেয়ে বিড়বিড় করল, আমি কিছুই বলিনি, আপনি ভুল শুনেছেন। নাসির মঞ্জিলে রাতের খাবার খাচ্ছে মমো, নাসির সাহেব, নাজমিন বেগম। ঝর্ণা বেগমের সাথে ভিডিও কলে কথা বলছেন। কোথায় ঘুরছে, কোথায় কি করছে সেসব জানাচ্ছে। সুফি খাতুন বিছানায় শুয়ে আছে পায়ের ওপর পা তুলে। রাতের বেলা রুমের ভেতর সানগ্লাস লাগিয়ে ঝর্ণা বেগম কবার তাকালেন তার দিকে। গলার আওয়াজ ধিমি করে বললেন, আপা তুমিই বলো, রাতে কে সানগ্লাস পরে? ওনার নাকি চোখে ট্যান পড়ে যাবে, সারা মুখ রেখে চোখে পড়বে। নাজমিন বেগম কিছু বললেন না, শুধু হাসলেন। মোমো ডাকলো, সেজ মামনি? জবাব দিলেন, হ্যাঁ। বিষয়টা ছোট মামনিকে বলো। ঝর্ণা বেগম রোহিণী বেগমের কথা বলতে গিয়ে হেসে ফেললেন। ওরে বলবো ছোট ফুপি এইসব করছে? ও বলবে এই মেন্টাল মহিলাকে বলেছিলাম নিয়ে যেও না, আমার কথা শোনোনি, নিয়ে গিয়েছিলে কেন? এবার নিজেরাই ঠেলা সামলাও। আমি বাবা কিছু জানি না। কথা শেষ করে হাসতে লাগলেন নিজেই। তারপর মমকে জিজ্ঞেস করলেন, নুসরাত কোথায়? দেখতে পাচ্ছি না যে। ঝর্ণা বেগমের রুমের দরজা আনলক হলো। ভেতরে ঢুকতে দেখা গেল সৌরভী আর ইরহামকে। দুজন একসাথে এসে ধপাস করে শুয়ে পড়েছে। ইরহাম মায়ের হাতে মাথা দিয়ে হাত পা ছড়িয়েছে। মম খাবার খাওয়া শেষ করে হাত সিঙ্কে ধোয়ার জন্য উঠে দাঁড়াতে দাঁড়াতে শেষ উত্তর দিল, ও বাড়িতে। ইরহাম ঘাটল না, চোখ বন্ধ করে শুয়ে রইল। ঝর্ণা বেগম বললেন, হঠাৎ ও বাড়িতে কেন? মোমো অবাক হয়ে বলল, উমা তুমি জানো না ছোট মামুনি? ছোট মামা ডেটে গিয়েছে, এই জন্য রান্না করতে গিয়েছে নুসরাত। চোখ মুখ কুঞ্চিত করে ইরহাম উঠে বসল। সৌরভী তাকে খুঁচিয়ে সোজা করে বসিয়েছে। কানে কানে কিছু একটা বলায় তার নিজেরও টনক নড়ছে। নুসরাত রান্না করে দিতে গিয়েছে? কথাটা মায়ের হাত থেকে মোবাইল নিতে নিতে জিজ্ঞেস করলো সে। কপালে ভাঁজ পড়ল হাজারটা। বলল, একবার ওর হাতে রান্না খেয়ে রাস্তার দুটো কুত্তা উধাও হয়ে গিয়েছিল, আর ও রান্না করতে গিয়েছে। মমো হেসে ফেললো উচ্চস্বরে। ঝর্ণা বেগম ধপাস করে চাপড় মারলেন তার পিঠে। ইরহাম চোখের ইশারায় কিছু একটা শুধালো। মমো উত্তর দিল, 1 মিনিট, রুমে গিয়ে জানাচ্ছি। ঝর্ণা বেগম তাদের ইশারা আশারা টের পেলেন, তাই নিজের ব্যাগ থেকে আরেকটা মোবাইল বের করে নিয়ে সেটা নিয়ে বসলেন। তাদের কথায় কান দিলেন না, তবুও ফুসুর ফাসুর কথা ভেসে আসছে কানে। ওরে আটকালি না কেন?
মোমো বলছে আটকাবো কিভাবে, মেজু মামিনি ঠেলে ধাক্কিয়ে পাঠিয়ে দিয়েছে। কথা বলতে বলতে ছেলে মেয়ে রুমের দরজা খুলে বের হয়ে গেল। ঝর্ণা বেগমকে সুফি খাতুন শুধালেন, কি গুজর গুজর ফুসুর ফুসুর করছে রে ওরা? উনি কাজ ঝাঁকালেন, ওরা ওদের মতো কথা বলছে, আমি জানি না ফুপি। সুফি খাতুন আর মাথা ঘামালেন না, নিজের চশমা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। মোমো সৌরভীকে বলল, তুমি রুমে যাও। মোমো নাজমিন বেগমের হাতেই কাজ এগিয়ে দিয়ে রুমে গেল। ততক্ষণ পর্যন্ত তাদের নর্মাল কথাবার্তা চলল। রুমে ঢুকে দরজা লাগাতে ইরহাম বলল, আজ রাতে বাড়ি আসবে? মনে হয় না। কখন গিয়েছে? 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজনে মাথা দুলিয়ে খিক খিক করে হেসে উঠল। মোমোর সাথে আরও দু একটা আলাপ সেরে ফোন রেখে দিল। সৌরভী জিজ্ঞেস করলো, জ্বালাবে? কেন জ্বালাবো না? ও দুনিয়ার সবাইকে জ্বালিয়েছে, ওকে জ্বালানোর দায় আমার। তুমি কিছু বললে যদি পরে আবার তোমাকে কিছু বলে? তোমার কি মনে হয় আমি বললে কথার জবাব না দিয়ে ছেড়ে দেবে? ছেড়ে দেবে কিভাবে? ভাই বোন তো দুজনেই সমান। ইরহাম মায়ের মোবাইলটা বিছানায় রেখে আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে নিল। খালি পায়ে রুম থেকে বের হয়ে বলল, চলো একটু বাইরে হেঁটে আসি। সৌরভী বুঝলো ওই বিষয়ে আর কোনো কথা বলবে না এখন। বাহিরে যাওয়ার কথা জিজ্ঞেস করলো না বলল বোঝা গেল না। সৌরভীকে জুতা পরে বের হতে দিল না, ঠিকঠাক নাকি এতে ফিল পাবে না। বাহিরে বের হতেই বাতাসের ছোঁয়া পেল তারা। মৃদু বাতাস বইছে চারিদিক হতে। সৌরভী শুধালো, আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে তুমি কাকে বিয়ে করতে? ভেবে দেখিনি। অবাক হয়ে শুধালো, কেন? কখনো ভাবনাতেই আসেনি এই কথা? তাহলে কি আসতো? ইরহাম হেসে ওঠে, চোখ পিটপিট করে তাকায় সামনে, বলল, চোখ বন্ধ করলে তোমার মুখ ভেসে উঠতো, তোমার কথা মস্তিষ্কে চলাচল করত। প্রথমে আমার কথা মাথায় আসেনি কেন? এসেছিল। আমি সাময়িক সময়ের ঝোঁক ভেবেছিলাম। নুসরাত বুঝে গিয়েছিল, নিষেধ করেছিল, তোমাকে নিয়ে কোনো ধরনের ছেলে খেলা চলবে না। ছেলে খেলা বলতে? ইরহাম কাজ ঝাঁকালো, বলল, অন্য মেয়েদের মতো কয়েকদিন ডেট করে ছেড়ে দেওয়া, এটাই। আমি যদি মেনে যেতাম? তুমি যদি মেনে যেতে তাহলে তুমি সৌরভের শিকদার, আজ এই ইরহাম শোয়েবের স্ত্রী হতে না। নাক টেনে বলল, বুঝেছি। মাথা দোলালো সৌরভী, বলল, এখন আমার প্রতি তোমার পছন্দের মাত্রা কেমন? আগের থেকে বেশি নাকি কম? ইরহাম কিছুক্ষণ ভাবলো, সময় নিল, তারপর বলল, সাহিত্যিক কথা বললে তুমি হাসবে, মজা উড়াবে, তাই সাধারণ কথা বলি। যেহেতু আমি সাধারণ মানুষ, আমি তোমাকে 5 ফিট 3 ইঞ্চি পছন্দ করি। সৌরভী হেসে ফেললো, হো হো করে হেসে উঠল তাকে নিয়ে, বলল, আচ্ছা এসব বাদ দাও, শুনতে কেমন লাগে? নুসরাতের সাথে আগে তো তোমার সম্পর্ক খুব ভালো ছিল, এখন সাপে নেউলে পরিণত হচ্ছে কেন? তুমি সিও পদে বসার জেদ ধরছো কেন? ধুর, আমাকে কেউ দেবে ওই পদ তোমার মনে হয়? সবার আগেই তো আব্বু আমাকে একটা লাথি দেবে, বলবে, কিছু জানো তুমি? নুসরাতকে চেতানোর জন্য ওই পদ চাই। ও বোঝে আমার আচরণ, তাই তো নিজেও পাল্লা দিয়ে ঝগড়া করে। কথা শেষ করতে দেখতে পেল সোহেব সাহেব হাতে কিছু খাবারের ব্যাগ নিয়ে আসছেন। ইরহাম আর সৌরভীকে এইভাবে খালি পায়ে দেখে ভুরু কুচকালেন। খালি পায়ে কেন দুজন? তারা উত্তর দিল না। দুজন দুই পাশ থেকে বাহু আঁকড়ে ধরল। সৌরভী ইশারায় শুধালো, শাশুড়ি মায়ের জন্য এসব? সোহেব সাহেব ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে চোখা নয়নে তাকালেন, বললেন, কেন? আমার স্ত্রীর প্রতি জেলাস তুই? ওমা, আমি জেলাস হতে যাব কেন? সোহেব সাহেব বললেন, তোর শাশুড়ির হ্যান্ডসাম সুন্দর কেয়ারিং একটা স্বামী আছে, তোর তা নেই এই জন্য? সৌরভী খিলখিল করে হেসে উঠল, বলল, আমার শাশুড়ি মায়ের অতি হ্যান্ডসাম কেয়ারিং একজন হাজব্যান্ড থাকলেও অতি হ্যান্ডসাম কোনো শ্বশুর নেই। সোহেব সাহেব এলিভেটরে ঢোকেই ছেলেকে ধমকে উঠলেন, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? বোতামকে টেপবে আমি নাকি সৌরভী? ইরহাম মুখ বাঁকিয়ে বাবার দিকে তাকিয়ে থেকে বোতাম টিপল। সৌরভী আর সোহেব সাহেবের খুনসুটির শব্দ আসছে। হাতের খাবারের ব্যাগ থেকে খাবার বের করে আগে ভাগেই তার হাতে ধরিয়ে দিলেন। ইরহাম হাত বাড়াতেই চাপড় বসিয়ে দিলেন। তুই নিচ্ছিস কেন? তোর মা এখনো খায়নি। মিনমিন করে বলল, ওকে যে দিলে। সোহেব সাহেব কপালে দ্বিগুণ ভাঁজ ফেলে বললেন, ও আর তুই কি এক না? না। ইরহাম কথা বাড়ালো না, দুজনকে পেছনে ফেলে ধূপধাপ পায়ে চলে গেল। নির্বিকার চিত্তে আসলো শ্বশুর বৌমা। পেছন থেকে হি হি করে হাসির শব্দ ভেসে আসছে। ইরহাম তাদের বিশেষ পাত্তা না দেওয়ার চেষ্টা করলো। দুজন এক হলে এভাবেই অপমান করে।
তার কোনো মান নেই ওদের কাছে। আশ্চর্য, এত অপমান, এত অপমান সে মেনে নেবে কিভাবে? খোলা জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে রুমের মেঝেতেই। এসি চালানো থাকলেও রুমটা তেমন একটি ঠান্ডা নয়। চারিদিকে কস্তুরীর সুবাস ভেসে বেড়াচ্ছে। মৃদু শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ আসছে বেডের ওপর থেকে। শরীর কুকড়িয়ে শুয়ে থাকতে দেখা গেল বিছানার মধ্যে নুসরাতকে। বাহিরে বৃষ্টি আসার তোড়জোড় চলছে খুব করে। বাতাস বইছে ঝড়ের ন্যায়। আরস কাউচে হাত পা ছড়িয়ে বসা। উদম গায়ে শাওয়ার নেওয়ার পানি পড়ছে চুল থেকে। কাউচ থেকে উঠে বিছানার দিকে যেতেই ইচ্ছে হলেও বসে থাকতে হলো। নুসরাত হুঁশিয়ারি দিয়েছে, তার আশেপাশে দেখলে লাথি মারবে। এই মুহূর্তে তাকে ঘাটানো আর আহত বাঘিনীকে খোঁচানো একই ব্যাপার। খুবই হিসহিস করছিল। পারলে চুল টেনে ছেড়ে ফেলতো, শুধু পারেনি বলে। হয়তো তাকে ছেড়ে দিয়েছে, নয়তো আগের নুসরাত নাসির হলে তক্তা বানিয়ে রেখে দিত। আরশের বসে থাকার ভাবনা স্থায়ী হলো মাত্র কিছুক্ষণ। উঠে দাঁড়িয়ে প্রথমে বিছানার দিকে যেতে নিয়ে থেমে গেল। জ্বালাতে ইচ্ছে হলো না মেয়েটাকে। ঘুমোচ্ছে, ঘুমাক। আবারও ফিরে গিয়ে বসলো কাউচে। ভদ্র ছেলে হয়ে চুপটি করে বসে রইল, কিন্তু ভেতরে খচখচ থামলো না। হাত পা সহ সমগ্র শরীর নিষ্পিস করে উঠল জ্বালানোর জন্য। বসে থাকা গেল না আর তার দ্বারা। উঠে দাঁড়ালো ধরাম করে। 25 বছর কম তো ঘুমায়নি, এখন একটু কম ঘুমালে কোনো কিছু হবে না। আঙুল দিয়ে ঠোকা দিল তার গালে। এই এই নুসরাত। নুসরাত গা থেকে হাত সরিয়ে দিল, বলল, সরুন, ঘুমাতে দিন, পরে ঘুমাবি, ওঠ। চোখ খুলে পিটপিট করে তাকালো। কপালে ভাঁজ পড়ছে। বিরক্তিতে যে তেতিয়ে উঠছে তা বোঝাই গেল চেহারা দেখে। চোখ বন্ধ করে আবার মেলে শুধালো, কি হয়েছে আপনার? ঘুমোতে দেবেন না? 25 বছর কম তো আর ঘুমালি না, আজ একটু কম ঘুমালে সমস্যা কি? আপনার এক্স্যাক্ট সমস্যা কি? আমার ঘুমানো নিয়ে আপনার সমস্যা হলে বলে দিন, আমি বাড়ি যেয়ে ঘুমাবো। আরশ নির্বিকার চিত্তে বলল, বিবাহিত মহিলাদের বেশি ঘুমাতে নেই। নুসরাত ত্যক্ত হয়ে উঠেছে। ভাষা খুঁজে পাচ্ছে না কি বলবে। আরশ ভোঁতা মুখটা দেখে বলল, ভাষা হারিয়ে ফেলেছিস? তো হারাবো না। আপনি কি পাগল? মানুষ এইভাবে ঘুম থেকে কাউকে তোলে? আমার ঘুম আসছে না। কথা থামিয়ে দিয়ে বলল নুসরাত, তো আপনার ঘুম আসছে না, আমি কি করব? কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেব? আশ্চর্য আরশ ভাই, আপনার কি আমাকে দেখে একটুও মায়া লাগে না? আরশ ঠোঁট টিপে বসে রইল। নুসরাত আবারও ধরাম করে শুয়ে পড়ল। বলল, গুলি করব, আই সোয়ার, আবার খোঁচাখুচি করলে। ভারী কি কণ্ঠস্বরটা ভেসে এলো। একবার করে শান্তি হয়নি, আবার করতে চাচ্ছিস? আপনাকে হাজারবার কাট করা দাঁড় করিয়ে গুলি করার উচিত এখন। এমন বেটা মানুষকে গুলি করার ঠিক হবে। আরশ কথা বাড়ালো না। নুসরাত ভাবল, এইবার বুঝি আর জ্বালাবে না। হয়তো সদয় হয়েছে তার প্রতি। চোখে ভারী ঘুম নেমে আসতে আবারও গায়ে গিয়ে ধাক্কা লাগালো। তার ভাবনাতে এই কথা আনাই ভুল হয়েছে। আরশ নিজে সজাগ থেকে তাকে ঘুমাতে দেবে, এই ভাবনা আনলো সে কিভাবে? গড়গড় করে শ্বাস ফেললো নাক দিয়ে। চোখ খুলে তাকাতেই কেক হাতে নিয়ে আরশকে দেখা গেল। রেড ভেলভেট কালারের একটা কেক। নুসরাত দেখলো, এবার আরশের মুখটা দেখলো। চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। দেখলে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না। নিষ্পাপ মুখটা আগাতেই নুসরাত নিজে পিছু সরে গেল। কেকটা দেখে খটকা লাগলো তার নিকট। তবুও ধারণা করতে পারলো না কেন। উঠে বসে চুল ঢিলে করে খোপা করলো। কর্কশ কণ্ঠে শুধালো, কেক কিসের জন্য? আরশ জিভ দিয়ে গাল ঠেলে হাসলো ভুরুকুটি করে। লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই একসময় নুসরাত অনায়াসে বুঝে গেল তার হাসির কারণ, এবং যা বুঝলো তা অত্যন্ত সংবেদনশীল ও লজ্জাজনক পর্যায়ের ইশারা। নিমেষেই ছেয়ে গেল গাল বরাবর লালিমা। ক্ষোভে অন্ধকার দেখল সে। গলার আওয়াজ অত্যন্ত ধিমি করে জিজ্ঞেস করলো, আমি যা বুঝতে পারছি এটা কি তার জন্য? আরশের গলার আওয়াজ নামানো। গ্রীবা বাঁকিয়ে তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি কি বুঝতে পেরেছ? আমি তো বুঝতে পারছি না। আবারও তুমি? চোখ পাকালো কথাটা বলতে বলতে। ততক্ষণে বেডের উপর বসে পড়েছে আরশ। উদাম শরীরের দিকে একবার চোখ গেল নুসরাতের, তারপর তা আবার সরিয়ে নিয়ে বলল, উল্টাপাল্টা কিছু করার কথা মাথায় আনবেন না। উল্টাপাল্টা করার কথা কিছুই এই মুহূর্তে মাথায় আনছি না। তাহলে? আরশ হাতের কেকটা কেটে নুসরাতের মুখের দিকে এগিয়ে দিল। সে মাথা সরিয়ে নিল। কপালে হাত রেখে বলল, আপনার মাথায় সমস্যা, বিন্দুমাত্র লজ্জা নেই? বুঝে গিয়েছো তুমি? নুসরাত মাথা দোলালো।
বলল, আমাকে বোকা মনে হয় আপনার? তা কেন হবে? তোমার মতো শিয়ানা মেয়ে মানুষ এই পরিবারে দুটো আছে নাকি? ঠাট্টা করছেন? ঠাট্টা করবো কেন? নুসরাত কথা বাড়ালো না। তার শরীর ভেঙে আসছে, ঘুমে অন্ধকার দেখছে, বিছানায় পড়ে পড়ে ঘুমাতে মন চাচ্ছে, কিন্তু এই বেটা যা শুরু করেছে, ঘুমাতে দেবে কিনা তার কোনো নিশ্চয়তা আছে বলে মনে হয় না। তাই নাক দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার বাসর উপলক্ষে কেক কাটতে হবে তো? দুই পাশে মাথা দুলিয়ে না করে দিল। নুসরাতের কপালে ভাঁজ পড়ল আরো কয়েকটা। মাথা ব্যথা ভো ভো করছে, ঝাঁঝে উঠল ভেতর। আপনি বাচ্চামো করছেন কেন? বাচ্চামো কখন করলাম? বুঝতে পারছেন না? আরশ তার নাকে হালকা জোরে ঠোকা দিল আঙুলের ডগা দিয়ে। কেকটা নুসরাতের মুখের ভেতর পুরে দিল বুড়ো আঙুলের সাহায্যে। বলল, উই আর নো লঙ্গার আ ভার্জিন। ইটস আ বিন আ ডে নাও, দ্যাটস ওয়াই উই আর সেলিব্রেটিং দিস। আরশের দিকে নুসরাত কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে থেকে কিছুটা কেক আরশের মুখে পুরে বলল, বিন্দুমাত্র লজ্জা নেই? না। সব জলাঞ্জলি দিয়েছেন? হ্যাঁ, একটু পূর্বেই। কথা বাড়ানোর থেকে ঘুমানো গুরুত্বপূর্ণ মনে হলো তার কাছে, তাই বলল, কেক কাটা শেষ, বাসরও করে ফেলেছেন, নির্লজ্জতার চরম শিখরে পৌঁছে গিয়েছেন, এবার ঘুমান। চোখ দুটো দেখেছেন, ভ্যাম্পায়ারের মতো লাগছে। আরশ নুসরাতের ঠোঁটে আঙুল বুলিয়ে দিল। কথা কানে নিচ্ছে বলে মনে হচ্ছে না। নুসরাত তার হাত সরিয়ে দিয়ে বলে উঠল, আগামীকাল আপনাকে আপনার কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। দ্য বিগেস্ট নির্লজ্জ বেকার সৈয়দ হেলাল আহমেদের কনিষ্ঠ পুত্র সৈয়দ আরশ হেলাল নিজের স্ত্রীর সাথে বাসর করার খুশিতে কেক কেটে উদযাপন করেছে। এই খুশিতে তাকে তার স্ত্রী একটা অ্যাওয়ার্ড দেবেন। খুশি? নুসরাতের কথা শেষ হলো না। ক্ষুধার্ত হায়নার ন্যায় তার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেল আরশকে। শক্ত করে মাথার পেছন চেপে ধরে চুমু বসালো নাকে, গালে, ঠোঁটে। গায়ের ধাক্কা লাগলেও তাকে খুব একটা নড়তে দেখা গেল না, ঠায় বসে থাকতে দেখা গেল। বেডের ওপর রাখা কেকটা লন্ডভন্ড হলো। সাদা বেডশিটে লাল রং ছড়িয়ে পড়লো সেকেন্ডের ভেতর। নুসরাতের পুরো শরীরে লেপটে গেল ক্রিম। সেদিকে কোনো ধ্যান আছে বলে মনে হলো না লোকটার। উত্তাল বাতাসে পর্দা উড়িয়ে দিচ্ছে, তার নাকের সাথে ভেসে আসছে তীব্র কস্তুরীর সুবাস। নুসরাত ধাক্কা দিল বুকে। সরুন, শ্বাস নিতে পারছি না। কথা শেষ করে নিজেই সরে গেল দূরে। হাঁচি দিল, আঙুল তুলে শাসালো। মাত্র গোসল করেছি, কাছে আসবেন না। সেই নিষেধাজ্ঞা মানা হলো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে হাসতে দেখা গেল আরশকে। বা গালে সামান্য ভাঁজ পড়ল। অ্যাডামস অ্যাপল ওঠানামা করতে দেখা গেল। নুসরাত সরে যেতে যেতে বলল, খবরদার, দূরে থাকুন। মোটেও গোসল করতে এই মুহূর্তে আমি ইচ্ছুক না। আরশ গাল ঠেলল জিভ দিয়ে। ভারিক্কি স্বরে বলল, আমি করিয়ে দেবো, তোকে কষ্ট করতে হবে না। আপনার তো আসলে লজ্জা টজ্জা কিছু নেই। এই কথা বলতে বলতে বাহিরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছে। সেদিকে চোখ সরিয়ে কথা শেষ করতে পারল না। তার উপর দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়তে দেখা গেল আরশকে। ততক্ষণে বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি বেড়েছে, শব্দ বৃদ্ধি পেয়েছে, ঝড়ো হওয়া বইতে শুরু করেছে। নুসরাতের চোখের সামনে শুধু ভাসল দুটি চোখ এবং কানে বাজল কিছু মৃদু স্বরের গোঙানির মতো শব্দ। স্টপ লুকিং দ্য আদার ওয়ে, কিপ আইজ অন মি নুসরাত নাসির, অ্যান্ড এনজয় দিস মোমেন্ট।